সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:15টার দিকে জাতীয় স্মৃতিসৌধ শহীদ বেদিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন দেশের 23তম রাষ্ট্রপতি। শ্রদ্ধা জানানোর পর বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অভিনন্দন বার্তায় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার কথাও বলেছেন তিনি। পেজেশকিয়ান জানান, বাংলাদেশের আইন প্রণেতা ও সংসদীয় প্রতিনিধিরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অঙ্গীকার, দূরদর্শিতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার মূল্যবান অবদানের উপর যে আস্থা রেখেছেন, দেশের ভবিষ্যতের জন্য তা আশাব্যঞ্জক হবে। এর আগে ইরান ছাড়াও রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান ভারত, পাকিস্তান, নেপাল, চীন, মালদ্বীপ, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি এবং নাইজেরিয়ার প্রেসিডেন্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নতুন দায়িত্ব পাওয়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি। সকালে এই শ্রদ্ধা জানান তিনি। এ সময় সাচিং প্রু সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর যে মিশন এবং ভিশন রয়েছে তা বাস্তবায়নে কাজ করবেন তারা। এর আগে শুক্রবার বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে নবনির্বাচিত মন্ত্রীদের শ্রদ্ধা জানাবার কথা রয়েছে, যেমনটা বলছিলাম, এবং শুরু থেকেই সেখানে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ফরহাদ, আমরা বলছিলাম এই সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ইতোমধ্যেই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি। অন্যান্য মন্ত্রীরা কটা নাগাদ আসতে পারেন এবং যিনি শ্রদ্ধা নিবেদন করেছেন সাচিং প্রু, তিনি আসলে আপনাদের সঙ্গে কোনো কথা বলেছেন কিনা একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে ফরহাদ। রাকিব, সকালে 10টার আগে কিন্তু সাচিং প্রু জেরি এসে শ্রদ্ধা জানিয়ে গেছেন, যিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী। এর আগে দীপেন দেওয়ান ছিলেন। তিনি তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি কিন্তু পদত্যাগ করেছেন। পদত্যাগ করার পর 180 দিন পার হওয়ার পর সরকারের এবং মন্ত্রী পরিষদের তাকে দায়িত্ব দেওয়া হলো। গতকাল শপথ তিনি নিয়েছেন। তার সাথে নতুন আরও 5 জন মন্ত্রী প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। একজন এর মধ্যে পদোন্নতি পেয়েছেন, প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হয়েছেন। তিনি শপথ নিয়েছেন। শপথ নিয়ে তিনি আজ শ্রদ্ধা জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর যে মিশন ভিশন রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এলাকাগুলো নিয়ে, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন তাদেরকে নিয়ে সেই মিশন ভিশন পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি একজন কর্মীর মতো করে কাজ করতে চান এবং সেই মিশনগুলো বাস্তবায়ন করতে চান। এছাড়া অন্যান্য যে সকল মন্ত্রী রয়েছেন তাদেরও কিন্তু আসার কথা রয়েছে। দুপুর 1টার পর স্থানীয় সরকার মন্ত্রী, নবনিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মুইন খান তিনি আসবেন। এর আগে তিনি 12টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। অন্যান্য মন্ত্রী যারা রয়েছেন তাদেরও 1টার পর আসার কথা রয়েছে। আরও একটা বিষয়, বড় বিষয় যেটা জানানোর কথা রয়েছে বা জানানো দরকার, গতকাল শপথ নেবার আগে কিন্তু নবনিযুক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছিলেন। আজ তিনি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে এখন পথে রয়েছেন। তিনি আসবেন কিছুক্ষণের মধ্যে। এসে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করবেন। জানিয়ে রাখা ভালো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বলিয়ান হয়ে এবং তার অগ্রজ বেগম খালেদা জিয়া রাজনীতির যে আদর্শ, সেই আদর্শকে বুকে ধারণ করে 23তম রাষ্ট্রপতি হিসেবে 255 এবং সেই তথ্যগুলো আমরা দর্শকদেরকে একটু আগে জানাচ্ছিলাম। ফরহাদ ইবনে মালেক, আপনি তো আছেন, নিশ্চয়ই প্রতিনিয়ত আপনার কাছে আসবে এবং আপডেটগুলো জানিয়ে দিতে পারবো দর্শকদেরকে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী ফরহাদ ইবনে মালেক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, জিয়া উদ্যান থেকে বলছিলেন।
শিরোনামে বলছিলাম, মন্ত্রিসভার আকার বাড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্ষিয়ান রাজনীতিবিদ ডক্টর আব্দুল মঈন খান এবং তরুণ আন্দালিব রহমান পার্থ, শামীম কায়সার সহ 6 জনকে মন্ত্রিসভায় স্থান দিলেন প্রধানমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন 6 সদস্যকে শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর মধ্যরাতে বিষয় প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ। মন্ত্রী হিসেবে শপথ নিয়ে আব্দুল মঈন খান দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে গেছেন রাশিদুজ্জামান মিল্লাত। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন আন্দালিব রহমান পার্থ। তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসা জহিরুদ্দিন স্বপনকে আবার প্রধানমন্ত্রীর তারেক রহমানের উপদেষ্টা করা হয়েছে। ওদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী সাচিং প্রু জেরি আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। অন্যদিকে হুমায়ুন কবির পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শামীম কায়সার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। সব মিলিয়ে নতুন নিয়োগে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো 53 জনে। কলকাতায় হোটেলের আগুনে নিহত 6 বাংলাদেশি মরদেহ আজ দেশে আনা হচ্ছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। পার্ক সার্কাসের একটি হিমঘরে রাখা হয়েছে 6 বাংলাদেশি মরদেহ। আজ সকালে দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে স্বজনদের। 5 জনের মরদেহ বেনাপোল সীমান্ত দিয়ে আনা হবে দেশে, আর সাতক্ষীরার বাসিন্দা SM আলিমুজ্জামানের মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে দেশে আনা হবে। তবে সাতক্ষীরার কালীগঞ্জের বাসিন্দা রেবতী সরকারের পরিবারের ইচ্ছে অনুযায়ী তার দাহ কলকাতাতেই হয়েছে। কলকাতা হোটেল থেকে বাংলাদেশি নিহত মরদেহ দেশে ফেরার কথা যেটা বলছিলাম, সেই খবর রাখছেন কলকাতা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছে সহকবি সত্যজিৎ চক্রবর্তী এবং বাংলাদেশের বেনাপোল সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন মুসলিম উদ্দিন পাপ্পু। শুরুতে কলকাতার প্রান্তের খবরটা একটু জানতে চাই সত্যজিৎ, আপনার কাছ থেকে একটু বলবেন এখনকার পরিস্থিতি কেমন, মরদেহ কখন আসলে বাংলাদেশে পাঠানো হতে পারে, সেই প্রস্তুতি এবং সার্বিক আয়োজন কেমন দেখছেন একটু জানাবেন। দেখুন, সাতক্ষীরার যে দেহটি সেই দেহটি কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছে, কিন্তু কুষ্টিয়ার যে এবং সাভারের কুষ্টিয়ার 4 জন, সাভারের 1 জন, 5 জন, এই 5 জনের মরদেহ এখনো পর্যন্ত কিন্তু কলকাতার যে সার্কাসের পিস ওয়ার্ল্ড আছে, অর্থাৎ যে হিমঘর আছে, সেখানে এখনো পর্যন্ত আছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখান থেকে রওনা দেবে, কারণ এই 5 জনের সাভারের 1 জন এবং কুষ্টিয়ার 4 জন, তাদের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন থেকে ক্যান্সেল করতে হবে। যেহেতু তারা যখন এসেছিলেন তারা জীবন্ত ছিলেন এবং যখন ফিরছেন তখন দুর্ঘটনায় কিন্তু তাদের মৃত্যু হয়েছে। তো স্বাভাবিকভাবে তাদের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট গুলো ক্যান্সেল করতে হবে এবং সেই কাজটি করবেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তরফে। তো অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের উদ্দেশ্যে রওনা দেবেন, কারণ 11টার সময় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন কিন্তু খোলে এবং তারপর সেই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কার্যালয়ে গিয়ে তারা পাসপোর্ট গুলো ক্যান্সেল করবেন। ক্যান্সেল করার পর এই যে পার্ক সার্কাসের অর্থাৎ তপসি এলাকার যে কলকাতা পৌরসভার যে পিস ওয়ার্ল্ড আছে, সেখান থেকে তারা মরদেহগুলি নিয়ে পেট্রাপোল সীমান্তের উদ্দেশ্যে রওনা দেবেন। এবং আমরা যদি যে দূরত্ব, সেই দূরত্ব সত্যজিৎ, পুরো সময়টা, পুরো প্রক্রিয়া শেষ হতে সময়টা কেমন লাগতে পারে, একটু সময়টা নির্দিষ্ট করে যদি ধারণা দিতে পারেন। আরেকটা বিষয় বলবেন, আমরা নিহতদের একজনের সৎকার হওয়ার কথা কলকাতায় শুনেছি, সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, রেবতী সরকারের যে দেহটি, সেটা কিন্তু নিমতলা মহাশ্মশানে গভীর রাতে সৎকার করা সম্পন্ন হয়েছে এবং যে 6 জন, বাকি যে 6 জন, এই 6টি দেহ কিন্তু বাংলাদেশে নিয়ে যাওয়ার কথা। তার ভিতরে সাতক্ষীরার যে দেহটি আছে সেই দেহটি কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়েছে এবং বাকি যে কুষ্টিয়ার যে 4 জন এবং সাভারের 1 জন, এই 5 জনের মরদেহ দুপুর 12টা থেকে 1টা নাগাদ এখান থেকে কিন্তু রওনা দেওয়া, সমস্ত নথি সম্পন্ন করার পর, অর্থাৎ পাসপোর্ট ক্যান্সেল করার পর তারা রওনা দেবেন এরকম 12টা থেকে 1টার মধ্যে, এমনটা কিন্তু ধারণা করা 12টা থেকে হচ্ছে। 1টার মধ্যে অনেকগুলো তথ্য তো জানিয়ে দিলেন, আপনি আছেনই। আমি একটু বেনাপোল সীমান্তের বাংলাদেশের অংশ থেকে একটু কথা জেনে নিতে চাই। মুসলিম উদ্দিন পাপ্পুর কথা বলছিলাম। পাপ্পু, আপনি শুনলেন সহকবি সত্যজিৎ চক্রবর্তী যেটা বলছিলেন, যে ইতোমধ্যেই এই 6টি মরদেহের ভিতরে 5টি মরদেহ দেশে পৌঁছবে সিদ্ধান্ত হয়েছে, কারণ একটি মরদেহ রেবতী সাহার, তার সৎকার সেখানে শেষ হয়েছে। যেই 5 জনের মরদেহ আসবে তার ভিতরে একটি ইতিমধ্যে রওনা দিয়েছে এবং বাকি মরদেহগুলো 12টা থেকে 1টার মধ্যে হয়তো পৌঁছাবে এখানে। এই অংশের প্রস্তুতি কেমন একটু বলবেন? নিহতের স্বজনরা আসলে সীমান্তে এসেছেন কিনা, তাদের কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা পাপ্পু? আপনি যেমনটি বলছিলেন, এখন পর্যন্ত
নিহত স্বজনদেরকে দেখা যায়নি। তবে একটি অ্যাম্বুলেন্স যোগে গাড়িতে এখানে চেকপোস্টে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান করছেন এবং সাথে যিনি এসেছেন তিনি এখনো পর্যন্ত আমাদের সাথে কথা বলেনি এবং তাকে আমরা খুঁজেও পাইনি। ড্রাইভারকে বললাম, ড্রাইভার বলতে পারি না কোথায় গেছে। জাস্ট আর একটা বিষয় আপনাকে আমি একটু বলি, যেহেতু কলকাতা থেকে নিউ মার্কেট থেকে মেদিনীপুর পেট্রাপোল হচ্ছে 90 কিলোমিটার, তবে 90 কিলোমিটার আপনার দেখা যাচ্ছে এখন আমি যেটা মুঠোফোনে জানতে পেরেছি এখনো পর্যন্ত রওনা দেয়নি। তবে 30 মিনিটের ভিতরে তারা হয়তো রওনা দিবে এরকম কিছু আমি জানতে পাচ্ছি। আর এখানে আপনাকে আরেকটু বলি, এখানে আপনার ইমিগ্রেশন ওসি ফেরদৌসের সাথে আমার কথা হয়েছে কিছুক্ষণ আগে। তিনিও সকল কাগজপাতি প্রক্রিয়ার জন্য প্রস্তুত এবং দুইটা অফিসার এখানে স্টিল রেখে দিছে এবং বলল যে আসা মাত্রে আমাদের এখানে কুইক কমপ্লিট হয়ে যাবে, কোন রকম এখানে তার মানে পুরো অংশে আসলে প্রস্তুতি পর্ব চূড়ান্ত এবং আপনি তো আছেনই, নতুন করে আপডেট থাকলে ধাপে ধাপে আপনার কাছ থেকে জেনে যেতে পারবো। সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু এবং সত্যজিৎ চক্রবর্তী যুক্ত হয়েছিলেন কলকাতা এবং বাংলাদেশের বেনাপোল সীমান্ত থেকে যথারীতি বলছিলেন। সংবাদ সংযোগের শুরুতেই বলছিলাম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে সাভারে পৌঁছেছেন এবং সেখানে জাতীয় স্মৃতিসৌধ এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং পরবর্তী কর্মসূচি কি হবে সেটাও আমরা জানিয়েছি। এই পর্যায়ে আমাদের সহকর্মী রায়ান বিন আমিন আছেন, কারণ সেখানে নতুন যে মন্ত্রিসভার সদস্যরা যুক্ত হয়েছেন তারাও আসবেন বীর শহীদদের শ্রদ্ধা জানাতে। রায়ান বিন আমিন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রায়ান বিন আমিন, একটু বলবেন আসলে কটা নাগাদ নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা সাভারের স্মৃতিসৌধে আসতে পারেন, কোনো ধারণা পাওয়া গেল কিনা এবং এখান থেকে তারা আসলে কোথায় যাবেন এরকম কোনো কর্মসূচি সম্বন্ধে কোনো ধারণা পাওয়া গেল কিনা একটু জানাবেন আমাদেরকে রায়ান। জায়গা চেঞ্জ করতেছি। আমরা যেটা জানতে পেরেছি মন্ত্রিসভার নতুন সদস্যরা প্রথমত জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে তারপর স্মৃতিসৌধে আসবেন, সেটা বেলা 12:30 নাগাদ আমরা জানতে পেরেছি স্মৃতিসৌধে আসবেন। আর ইতিমধ্যে কিন্তু রাষ্ট্রপতি স্মৃতিসৌধ থেকে বেরিয়ে গেছেন শ্রদ্ধা নিবেদন শেষে এবং স্মৃতিসৌধ এখনো পর্যন্ত মন্ত্রিসভা আসার কারণে কিন্তু স্মৃতিসৌধ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়নি, যেটা অন্য সময় করা হয় যে রাষ্ট্রের কেউ আসলে চলে যাওয়ার সাথে সাথে করে দেওয়া হয়। তো মন্ত্রিসভা দুপুরের দিকে মন্ত্রিসভার সদস্যরা শ্রদ্ধা নিবেদনের পর চলে যাওয়ার পরই আসলে সাধারণ মানুষদের উন্মুক্ত করে দেওয়া হবে। আর রাষ্ট্রপতি আসার সময় যেরকম ঢাকার ইচ্ছা মহাসড়ক, গুরুত্বপূর্ণ মহাসড়কটি যেরকম ভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল, শুধুমাত্র তিনি যে সময়টা এসেছেন ওই সময়ই যানবাহন কিছুটা সীমিত করা হয়েছিল। মন্ত্রী পরিষদের সদস্যরা যখন স্মৃতিসৌধ আসবেন তখনও ঠিক এরকমই থাকবে বলে আমরা জানতে পেরেছি জেলা পুলিশের পক্ষ থেকে। এর বাইরে এখানে হয়তো তারা 15 থেকে 20 মিনিট সর্বোচ্চ এই স্মৃতিসৌধে থাকবেন। এরপর বেলা 1টার আগে আবার তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো এর বাইরে আসলে মন্ত্রী পরিষদের কার্যক্রম সম্পর্কে আমরা এখনো পর্যন্ত বিস্তারিত তেমন কোনো কিছু জানতে পারিনি। হয়তো আমরা সময়ের সাথে সাথে সেই তথ্যগুলো নিশ্চয়ই আপনার হাতে আসবে এবং আপনি তো একটা ধারণা দিলেনই যে দুপুরের দিকেই নতুন মন্ত্রিসভার সদস্যরা সেখানে উপস্থিত হতে পারেন এবং তখন নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা আপডেট পেতে থাকবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রায়ান বিন আমিন যুক্ত হয়েছিলেন, বলছিলেন সাভারের স্মৃতিসৌধ থেকে। হঠাৎ বৃষ্টি এবং পাহাড়ি ঢলে খাগড়াছড়ি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, বিপাকে পড়েছেন হাজারো মানুষ। শনিবার গভীর রাতে 1-1.5 ঘন্টার বৃষ্টি আর পাহাড়ি ঢলে হঠাৎ করে খাগড়াছড়ি নিম্নাঞ্চল প্লাবিত হয়, বিপাকে পড়েছে মুসলিমপাড়া, কালাডেবা, গঞ্জপাড়া, ফুটবল, খবুং, পরিয়া সহ বিভিন্ন এলাকার মানুষ। হঠাৎ পানি বাড়ার কারণে মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তাঘাট দোকানপাটে আশ্রয় নেয়। প্লাবিতরা জানান হঠাৎ পানি আসায় অনেকে গৃহপালিত পশু, হাঁস মুরগি পানিতে ডুবে মারা যেতে দেখেছেন। ক্ষতি হয়েছে ফসলি জমি। খাগড়াছড়ি জেলা প্রশাসক জানিয়েছেন আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তকে শুকনো খাবার এবং থাকার ব্যবস্থা দেওয়া হচ্ছে। রাতে 1:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, প্রায় 2 ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা। এই জায়গায় এখন বনস্থলিত পানি হয়েছে, এখন মানুষের দুঃখ কষ্টের ভিতরে আছে। হঠাৎ করে রাত্রে ঘুমাই, ঝড় বৃষ্টি হালকা পাতলা হয়, হঠাৎ করে ঘুমে রেখে আপনার এরকম বন্যা হয়ে গেছে। 88 বন্যা যেরকম হয় এরকম হঠাৎ করে হয়ে গেছে। অনেক মানুষের মেশিন আপনার ঘর বাড়ি বেছে নিচ্ছে। মানুষের যাওয়ার কোনো রাস্তা নাই, কিছু নাই। মানুষের ঘর দুয়ার লইয়া টানাটানি, গরু ছাগল লইয়া টানাটানি, বাচ্চা কাচ্চা লইয়া খানা দানা, এই পর্যন্ত কোনো খানা দানা নাই। হঠাৎ বৃষ্টি আর পাহাড়ি ঢলে নাকাল জনজীবন খাগড়াছড়ির। আরও আপডেট জানতে চাই, যুক্ত হচ্ছে সেখান থেকে সহকর্মী রূপায়ণ তালুকদার।
রূপায়ণ কোনো ধরনের পূর্বাভাস কি ছিল না এরকম পরিস্থিতি হবে? হঠাৎ করে আসলে এরকম বন্যার মতো ঢল নেমে আসবে এবং সাধারণ মানুষ যে ভোগান্তির মধ্যে পড়বে, প্রশাসনের কি কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছিল কিনা? এবং এখন আসলে প্রশাসনের ভূমিকাটা কি দেখছেন? দুর্ভোগে যারা পড়েছেন তাদেরকে কোনো নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে কিনা? রূপায়ণ। রাকিব, আপনি যেমনটি বলছেন এবং বিভিন্ন এলাকা পানিতে ডুবে গেছে এবং হঠাৎ বৃষ্টির কারণে এখানকার যে মানুষ তারা বিপাকে পড়েছেন, তারা চিন্তা করতে পারেনি যে হঠাৎ করে এত পানি নেমে আসবে। অর্থাৎ আমি এই মুহূর্তে রাকিব যেখানে এলাকায় সদর এলাকায় আমি একটু আপনাকে দেখাতে চাচ্ছি এই যে মানুষজন হঠাৎ বৃষ্টি এবং বন্যার কারণে তারা এই দোকানপাট বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং এখানকার মানুষদের সাথে আমি কথা বলেছি। তারা এই যে হঠাৎ বৃষ্টি এবং পাহাড়ি দল নেমে আসে, তারা খুবই বিপাকে পড়েছেন এবং তারা শুধু এক কাপড়ে তারা আশ্রয় কেন্দ্রে এসেছেন এবং তারা বলেছেন তারা এখনো প্রশাসনের থেকে তেমন কোনো সহযোগিতা পাননি। তবে ঠিক একটু আগে আমি যে এলাকাতে দাঁড়িয়ে আছে এখানে এসে জেলা প্রশাসক আনোয়ার সাদাত, তিনি জেলা প্রশাসক কর্মকর্তাদের নিয়ে এখানে পরিদর্শন করে গেছেন এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে বিভিন্ন স্কুলে আশ্রয় দেওয়া হচ্ছে এবং তাদের জন্য অতি দ্রুত শুকনো খাবার এবং খাবার ব্যবস্থা করা হবে এবং তাদের সরকারি পক্ষ থেকে যে সহযোগিতা করা হবে। আরেকটা বিষয় যে বেশ কিছুদিন একদম। এবং রূপায়ণ, আপনি যখন কথা বলছিলেন আপনার পাশে আসলে পানিতে ডুবে যাওয়া সেই এলাকাগুলোর ছবি আমরা দেখছিলাম। আপনি তো আছেনই, নিশ্চয়ই প্রশাসনের পক্ষ থেকে কোনো ত্রাণ অথবা অন্যান্য কোনো ব্যবস্থা গ্রহণ করে সেই ছবিটা আপনার মাধ্যমে আমরা পেতে থাকবো। রূপায়ণ তালুকদার যুক্ত হয়েছিলেন, খাগড়াছড়ি থেকে বলছিলেন। ওদিকে নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জে টাঙ্গুরা হাওরে চলছে শত শত হাউস বোট এবং ইঞ্জিন চালিত নৌকা। এতে করে হুমকির মুখে পড়েছে হাওরের পরিবেশ এবং জীববৈচিত্র্য। চলতি মাসের শুরুতে হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ইঞ্জিন চালিত নৌকা এবং হাউস বোট চলাচল নিষিদ্ধ করলেও সেটা মানছে না কেউই। এতে শব্দ দূষণের পাশাপাশি নষ্ট হচ্ছে হিজল এবং করজ গাছ। হুমকির মুখে হাওরের জলজ উদ্ভিদ, প্রাণ প্রকৃতি আর জীববৈচিত্র্য। প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দেশের বৃহত্তম এই মিঠা পানির জলাভূমি টাঙ্গুরার হাওর 1999 সালে পরিবেশগত সংকটাপন্ন এলাকা থেকে ঘোষণা করে সরকার। অবকাঠামো সহ আমাদের পয় নিষ্কাশনের কিছু ব্যবস্থা এবং আরো বেশি ক্লিন থাকলে আমাদের আরো বেশি ভালো লাগতো। পরিবেশ দূষণ করতেছে, এখানকার ডাব বিচারটা অবশ্যই দরকার। সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা এই টাঙ্গুয়ার হাওর রক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছি। তবে এই যে নির্দেশ জারি করা আছে সেই নির্দেশনা যদি কেউ লঙ্ঘন করে তাহলে বিধি মাফিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নদীকে ঘিরে আছে বিশ্বাস, ভক্তি আর আধ্যাত্মিকতার আবহ। সেই আবহে জয়পুরহাটে ছোট যমুনা নদীর তীরে বসেছিল গঙ্গা পূজা। শুক্রবার সন্ধ্যার আলো আধারিতে সারা দেশ থেকে আসা ভক্তের পূজা এবং আরতির আয়োজনে মুখর হয়ে ওঠে নদীর পাড়। অংশ নেন হাজারো ভক্ত অনুরাগী। সহকর্মী মোয়াজ্জেম হোসেনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সন্ধ্যা নামতেই ছোট যমুনা নদীর তীরে জড়ো হতে থাকেন সারা দেশ থেকে আসা সনাতন ধর্মাবলম্বী ভক্তরা। আনুষ্ঠানিকতার পাশাপাশি নদীর তীরে প্রদীপ প্রজ্বলন ও আরতির আয়োজন করা হয়। ঢাক, ঢোল, শঙ্খধ্বনি আর ধর্মীয় মন্ত্রোচ্চারণে তৈরি হয় ভক্তির পরিবেশ। জয়পুরহাট সদর উপজেলার বেল আমলা 12 শিবালয় মন্দির সংলগ্ন নদীর ঘাটে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় গঙ্গা পূজার অর্চনা। গঙ্গা মায়ের কাছে দেশ, জাতি ও পরিবারের শান্তি সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন ভক্তরা। শ্রাবণ মাস আমাদের ধর্মীয় মাস, এই মাসে আমরা শিবের পূজা আরাধনা করে থাকি। আজকে এখানে গঙ্গা আরতি হলো, সবাই মিলে আমরা আসছি, খুব ভালো লাগলো। আমরা এটাই ভগবানের কাছে প্রার্থনা করলাম যেন সবার যেন সুখ সমৃদ্ধি যেন বজায় থাকে, মঙ্গল হোক, সবার ভালো হোক, এটাই আমরা চাই সব সময়, গোটা পৃথিবীর মঙ্গল হোক। মূলত এটি অনুষ্ঠিত হয় আমাদের ভারতের হরিদ্বারের গঙ্গা থেকে। সেই উপলক্ষে আমাদের এই গঙ্গাতেও এটি গত বছর থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। দ্বিতীয়বারের আয়োজনে প্রথমবারের চাইতে অনেক বেশি ভক্তের সমাগম ঘটেছে বলছেন আয়োজক। কলকাতাতে বেড়াইছে, দেখছে, বাবা দেখে এগুলা করতে মানে খুব আগ্রহ ছিল যে আমি বাংলাদেশে এই জিনিসটা করব, প্রচার করব, যেন সবাই আসে, বাইরে থেকে আসে, দেখে, খুশি হয়। বাবার এটার জন্য আমরা দুই মেয়ে আমরা খুব খুশি। কুষ্টিয়া থেকেও আসছে, সোদপুর থেকে আসছে, নীলফামারী থেকে আসছে,
বদরগঞ্জ থেকে আসছে, বগুড়ার থেকে আসছে, দগার থেকে আসতেছে, সাতটার থেকে আসতেছে, আমাদের বহুত এলাকার থেকে লোক এখানে আসছে, তাতে মোটামুটি 500-600 লোক আসছে, ঢাকা থেকেও আসছে। আয়োজক ও ভক্ত উভয়ের প্রত্যাশা, ধর্মীয় সম্প্রীতির এই আয়োজন প্রতি বছর আরও বিস্তৃত হবে। হাসান আহমেদ, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।